সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আপনাদের নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা সব সময় চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা, তার চিকিৎসা এবং এটির সাথে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রোগ নির্ণয়ে প্যাথোলজিক্যাল রিপোর্টের ভূমিকা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছে আমাদের সেই অতিথির সঙ্গে। ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ মনিরুল হক 1968 সালের এপ্রিল মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে মাইক্রোবায়োলজিতে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজির ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ এনটিভির দর্শকদের। যে কোনো রোগ নির্ণয়ের ক্ষেত্রে রিপোর্ট খুব ইম্পর্টেন্ট, সেই সাথে প্যাথোলজিক্যাল যে রিপোর্টটা সেটার গুরুত্বপূর্ণ নিশ্চয়ই অনেক বেশি রয়েছে, সেটা একটু আপনার কাছে জানব। Pathology is the science behind the cure, but nowadays pathology is the science with the cure. দেখুন, আপনি একটা রিপোর্টের জন্য আমাদের ক্লিনিশিয়ানকে ওয়েট করতে হয় যে একটা রিপোর্ট না পেলে ক্লিনিশিয়ান ক্যানট গিভ হিজ ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট। চিকিৎসকরা কি দেখেন? একটা রুগীর তার কষ্টের কথা শুনেন, যেটাকে আমরা বলি সিমটম, আর ডাক্তার যেটা দেখেন সেটা হলো সাইন। সো ডাক্তার রুগীর কথা শুনছেন, উনি রুগীর পরীক্ষা করছেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত একটা রিপোর্ট না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত উনি ম্যানেজমেন্ট দিতে পারছেন না। সো প্রপার ম্যানেজমেন্ট ফর দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্ভুল রিপোর্ট। এই যে প্যাথোলজিক্যাল রিপোর্টটা, মানে কখন ভুলটা হতে পারে বা কিভাবে আসলে ভুলটা হয়ে থাকে? তিনটি পর্যায়ে একটা প্যাথোলজি রিপোর্টগুলি ভুল হতে পারে। ভুল হতেই পারে, আমরা মানুষ, হিউম্যান বিইং, টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হতে পারে, মেশিন মাত্রই ভুল হতে পারে। তবে আমরা তিনটা ফেজে আমরা ভুলগুলি সাধারণত অবজার্ভ করেছি। একটা হলো প্রি অ্যানালাইটিক পর্যায়, একটা হলো অ্যানালাইটিক পর্যায়, আর একটা হলো পোস্ট অ্যানালাইটিক। দ্যাট ইজ আপনার প্রি অ্যানালাইটিক পর্যায়ে যখন আপনি স্যাম্পল বা যে নমুনা আমরা কালেকশন করছি তখন থেকে শুরু হচ্ছে যে প্রি অ্যানালাইটিক। এবং এটা দেখা গেছে, আমরা একটা স্ট্যাটিস্টিক্সে দেখেছি প্রায় 40 থেকে 75 বা 80% পর্যন্ত প্রি অ্যানালাইটিক, দ্যাট ইজ স্যাম্পল কালেকশনের সময় হয়। আচ্ছা। আর আমরা দেখেছি 5 to 15% ল্যাবরেটরিতে যখন টেস্টটা হয় তখন হতে পারে। আর আরেকটা আমরা স্টেজ দেখেছি যে 20 to 30% আফটার দ্য রিপোর্ট প্রোডাকশন। সো এই তিনটি পর্যায়েই রিপোর্টগুলি ভুল হতে পারে। প্রি অ্যানালাইটিক কিছু ভুল হতে পারে, পোস্ট অ্যানালাইটিক কিছু ভুল হতে পারে। এই ভুলগুলো আসলে কীরকম? ধরুন, আপনি প্রি অ্যানালাইটিক যখন আমি স্যাম্পল কালেকশন করছি, যিনি স্যাম্পল কালেকশনের জন্য ইনস্ট্রাকশন দিচ্ছেন, একটা ল্যাবরেটরিতে হতো একজন বলছেন যে আপনি এই স্যাম্পলটা এইভাবে দিবেন, বা একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান বা যিনি থাকেন তিনি হয়তো স্যাম্পলটা কালেকশন করলেন, নমুনা কালেকশন করলেন। এই নমুনা সংগ্রহটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটা উদাহরণ দিয়ে যদি আপনাকে বুঝাতে পারি, যে একজন রুগী আসলো, তার ডায়াবেটিস আছে কি না, সে খালি পেটে এসছে, যে তার রক্তে শর্করা জানা দরকার। এখন তাকে আমরা বলেছি যে ফাস্টিং পর্যায়ে আসতে হবে, খালি পেটে আসতে হবে। এবং তিনি খালি পেটে কতক্ষণ থাকলেন? আমরা বলি যে 8 থেকে 10 ঘন্টা খালি পেটে থাকতে হবে, তারপরে তাকে রক্ত দিতে আসতে হবে। উনি হয়তো তার খালি পেটে ওই টাইমের আগেই এসছেন বা তারপরে এসছেন, যেটা আমরা তখন বলি ওভার ফাস্টিং। এমনও হতে পারে উনি ফাস্টিং দেওয়ার সময় 1 কিলোমিটার হেঁটে আসলেন, উনি এক্সারসাইজ রমনা পার্কে এক্সারসাইজ করে তারপর আসলেন, তখন যে ব্লাড সুগারের ইয়েটা তখন কিন্তু অ্যাকুরেট রিপোর্ট আমরা পাবো না। আপনি যে ব্লাড সুগারের কথাই বললেন, এক্ষেত্রে কি একজন প্যাথোলজিস্ট হিসেবে আপনারা রোগীদেরকে ওভাবে আগেই প্রি কাউন্সিলিং করে নেন যে আপনি আসলে হেঁটে এসেছেন কিনা বা কতক্ষণ আসছেন, এই বিষয়গুলোকে আসলে রোগীকে বলা হয় কিনা? এটা অবশ্যই বলতে হবে। যদি কেউ বলে না থাকে, রোগীকে আমাদের আগে থেকেই একটা প্রি কাউন্সিলিং বলেন বা অ্যাডভাইস বলেন, এটা আমাদেরকে বুঝিয়ে বলতে হবে যে আপনার কালকে বা আগামীকাল আপনাকে সকালবেলা আসতে হবে, তার আগে আপনি রাত 10টার পরে আপনি আর কিছু খাবেন না। আচ্ছা। সকালে আসবেন আপনি উইদাউট এনি এক্সারসাইজ, উইদাউট এনি, আমরা যেটা বলি কায়িক পরিশ্রম করবেন না। সকালে আপনি আসবেন খালি পেটে, এবং এমনও বলি আমরা পানিও খাবেন না। তারপরে আমরা ওইসব রুগীর আমরা ফাস্টিং ব্লাড কালেকশন করি। কোন কোন কমপ্লিকেশনসের ক্ষেত্রে আপনারা বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে বলেন যে এই কাজগুলো করা যাবে না বিফোর দ্য টেস্ট? জি, এরকম আমরা যেটা বলি, আমরা
কোলেস্ট্রলের মাত্রা দেখি, আমরা বলি যে লিপিড প্রোফাইল, আমরা কোলেস্ট্রল বা অন্যান্য যে তার উপাদানগুলি আছে, ট্রাইগ্লিসারাইড আছে, সেগুলো যখন আমরা দেখি সেই ক্ষেত্রে আমরা কিন্তু রুগীকে একই কথা বলি যে ফাস্টিং স্টেটে আসতে হবে, এবং সেই ওই দিনেও তাকে এরকম কোনো কায়িক পরিশ্রম বা লিপিড লোয়ারিং এজেন্ট, লিপিডের জন্য যে আমরা যে ওষুধগুলি খাই সেই ওষুধগুলি না খেয়ে তারপর আসতে হবে। একই রকমভাবে আমরা যদি কোনো হরমোন অ্যানালাইসিস করতে চাই, বিশেষ করে আমরা এখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা থাইরয়েড হরমোনগুলি করি বা অন্যান্য হরমোনগুলির ক্ষেত্রেও আমরা সাধারণত ফাস্টিং স্যাম্পলকেই গুরুত্ব দিই। নমুনা সংগ্রহ করা হলো সেটা ফাস্টিং স্টেটেই, কিন্তু কোন জায়গাটাতে আসলে ভুল হতে পারে? সেটা কি মেশিনের কারণে হতে পারে, নাকি একজন প্যাথোলজিস্ট যখন সেটাকে অ্যানালাইসিস করবেন, ফাইনাল রিপোর্টটা ডেলিভারি দিবেন, সেক্ষেত্রেও তার ভুল হতে পারে? একজন পেশেন্ট মিস্টার এক্স, একই নামে আরেকজন পেশেন্ট আছে, তার বয়স এবং তার যে ওয়ার্ড থেকে বা আমরা যদি হসপিটাল থেকে কালেকশন করি বা একটা এলাকা থেকে কালেকশন করি, সেখানে একটা ভুল হতে পারে। একই নামের ব্যক্তি কিন্তু কালেকশনের সময় ভুল হতে পারে, রং এন্ট্রিতে একটা ভুল হতে পারে। আবার যখন এটা স্যাম্পলটা ল্যাবরে পৌঁছালো, যে ল্যাবরেটরিতে আমরা কাজ করছি, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটি ল্যাবরেটরির দক্ষতা খুবই ইম্পর্টেন্ট। সেখানে আমরা বলি ম্যান বিহাইন্ড দ্য মেশিন। যে মেশিনে আমি করছি সেই মেশিনের পিছনে যে লোকগুলি, ল্যাবরেটরি টেকনিশিয়ান, প্যাথোলজিস্ট, তাদের দক্ষ হতে হবে। যে রিয়েজেন্টগুলি আমরা ইউজ করছি সেই রিয়েজেন্টগুলিও খুব ভালো হতে হবে। ডেট এক্সপায়ার রিয়েজেন্ট দিয়ে কাজ হবে না, ভালো রেজাল্ট আমরা পাবো না। আমরা কোন মেথডে করছি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেথডগুলি দিয়ে আমাদের এই পরীক্ষাগুলি করতে হবে, এবং সব শেষে এই রেজাল্টগুলি আমাদের প্রপারলি ভ্যালিডিফাইড করতে হবে বাই এ প্যাথোলজিস্ট। এখানে একটা টিম অফ প্রফেশনালস আই থিঙ্ক এখানে ইম্পর্টেন্ট। কোয়ালিটি কন্ট্রোল খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের যে কোনো একটি ডায়াগনস্টিক টুলের মধ্যে। এটি একটি কোয়ালিটি কন্ট্রোল হলো কি, যে আমি যে কাজটা করছি, থার্ড রেফারি উইল টেল ইউ আর রাইট অর রং। সো আমরা যে টেস্টগুলি করছি সেই টেস্টগুলি একটি অবশ্যই মেশিনের একটা নিজস্ব কোয়ালিটি কন্ট্রোল, ইন্টারনাল কোয়ালিটি, মেশিন নিজে ক্যালিব্রেশন করতে হয়, মেশিনটি ঠিক আছে কিনা, আমার মেশিনটি কি সঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখার জন্য ক্যালিব্রেশন করতে হয়, কোয়ালিটি কন্ট্রোলও করতে হয়। সেটা হলো ইন্টারনাল কোয়ালিটি কন্ট্রোল। আরেকটা কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে এক্সটার্নাল, যে আমি একটা পেশেন্টের একটা নমুনা আমি পরীক্ষা করে একটা লেবেল করলাম, সেটি আমি আবার দেশের বাইরে অথবা আমার দেশের ভিতরে অন্য একটি প্রতিষ্ঠানে পাঠালাম, যে আমি যেটা লেবেল করেছি সেটি ঠিক আছে কি। সো এই কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপারে অবশ্যই আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে। অনেক ক্ষেত্রে যেহেতু ডাক্তাররা প্যাথোলজিক্যাল যে রিপোর্টটা আসছে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু রোগীকে ট্রিটমেন্টটা দিচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় সেই রিপোর্টে হয়তো কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে, সেটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু ডাক্তার কিন্তু সাসপেক্ট করছেন। এই বিষয়ে আপনার মতামত কি? একটি পেশেন্ট হতো তার সাসপেক্টেড ইউরিন ইনফেকশন আছে, এই ক্ষেত্রে রুগীকে বুঝিয়ে বলতে হবে যে এই ইউরিনের নমুনাটা উনি দিবেন সেটি কিভাবে দিবেন, কখন দিবেন। এই ক্ষেত্রে অবশ্যই যে কন্টেনারে ইউরিনটা কালেকশন করছেন সেই কন্টেনারটা অবশ্যই স্টেরাইল হতে হবে, জীবাণুমুক্ত হতে হবে। দ্বিতীয়ত যে রুগীকে ইনস্ট্রাকশন দিতে হবে যে আমরা বলি ফাস্টিং মিড স্ট্রিম ইউরিন, দ্যাট ইজ একটা ইউরিনকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, প্রথম ইউরিনটি এসে উনি ফেলে দিবেন, দ্বিতীয় ইউরিনটি উনি ওই কন্টেনারে ধারণ করবেন, এবং তৃতীয় পার্টটি উনি ডিসকার্ড করবেন। সো এই মিড স্ট্রিম ইউরিনটা দিলে আমরা হয়তো এখানে আমরা কালচারে গ্রোথ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এমনও হয়তো অনেক সময় যদি আমরা কালেকশনের বা আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি, ইউরিন ইনফেকশন হলে আমরা মনে করি যে ইনফেকশন হয়েছে, সুতরাং অ্যান্টিবায়োটিকের ইফেক্টের কারণেও অনেক সময় ব্যাকটেরিয়াল গ্রোথ আসে না। এটা কিন্তু আমাদের দেশে অহরহ হচ্ছে, দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক শুরু করে ফেলেছে, তারপরে হচ্ছে কোনো ধরনের কালচারাল টেস্ট তারা করলো বা প্যাথোলজিক্যাল টেস্ট তারা করলো, এবং তখন কিন্তু অ্যাকচুয়াল রিপোর্টটা কিন্তু আসে না। জি। আপনার ক্ষেত্রে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে অনেক সময় স্যাম্পল কালেক্ট করার পরে সেই স্যাম্পলটা অন্য একটা ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে, সো এই যে ট্রান্সপোর্ট করা হচ্ছে এবং এই পরিবহনের সময়টাতে কি আসলে স্যাম্পলের কোনো ধরনের গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে কিনা? আপনি চমৎকার একটি প্রশ্নের অবতারণা করেছেন। আমরা বলি যে স্যাম্পল ট্রান্সপোর্ট অ্যান্ড দি সুনার দি বেটার, যত তাড়াতাড়ি আমরা কালেকশন করবো তত তাড়াতাড়ি ল্যাবরেটরিতে পৌঁছাতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আমরা মেনিনজাইটিস বলে একটা রোগ আছে, যেটা আমরা বলি যে স্নায়ুতন্ত্রের সংক্রমণ, সাধারণত এটাকে ইংরেজিতে বলে মেনিনজাইটিস। সো মেনিনজাইটিস যে ব্যাকটেরিয়াগুলি দ্বারা হয় সেই ব্যাকটেরিয়াগুলি খুবই ফ্রেজাইল থাকে, তার মানে ওই ব্যাকটেরিয়াগুলি যখনই দেহের বাইরে চলে আসবে এবং তারা খুবই সেন্সিটিভ, তারা বাইরে আসলেই তাদের ধ্বংস হয়ে যাবে। সুতরাং যত তাড়াতাড়ি আমি সিএসএফ বা আমরা যেটা বলি যে মস্তিষ্কের যে রস বা স্পাইনাল কর্ডের যে রস আমরা বলি সিএসএফ, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব
তত তাড়াতাড়ি ল্যাবরেটরিতে পৌঁছাতে হবে, কারণ কালচার করলে আর না হলে যদি ব্যাকটেরিয়া মরে যায় সেই ক্ষেত্রে কালচার করলে আমরা কিছু গ্রোথ পাবো না। আচ্ছা, এক্ষেত্রে নির্দিষ্ট কোনো কি আপনারা ঘন্টা হিসেব করে দেন কিনা আসলে? ঘন্টা আমরা বলি একটু আগে যেটা বললাম যে দি সুনার দি বেটার, যত তাড়াতাড়ি সম্ভব, কারণ এমনও হতে পারে 5 to 10 minutes আফটার ব্যাকটেরিয়া ক্যান ডাই। যখনই ব্যাকটেরিয়াটা আমাদের পরিবেশের বাইরে আসে, দেহের পরিবেশের বাইরে আসে, তখন সেই ব্যাকটেরিয়াগুলি আর জীবিত থাকে না। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই সাজেস্ট করব দি আর্লিয়ার ইউ হ্যাভ টু ট্রান্সপোর্ট টু ইউর ল্যাবরেটরি, এবং ল্যাবরেটরিতে যারা থাকবে সাথে সাথেই তারা এটা কালচারের জন্য প্রসিডিউরে চলে যেতে হবে। আমরা এই প্যাথোলজিক্যাল রিপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে আরও অনেক কিছু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ইউরিন ইনফেকশন জনিত সমস্যা অনেকের মধ্যেই কিন্তু দেখা যায়, সেটি পুরুষ হোক কিংবা মহিলা হোক। এই ইউরিন ইনফেকশন জনিত সমস্যায় যদি আপনি সমাধান না নিয়ে আসেন, সেটি কিন্তু পরবর্তীতে আপনার ইউরিনারি ব্লাডারে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন করে দিতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই ইউরিন ইনফেকশন হলে ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। সুষম খাদ্যাভ্যাস বলতে বোঝাচ্ছি বেশ কিছু খাবারের কথা আমি এখন বলবো, যেই খাবারগুলো যদি আপনার প্রস্রাবে কোনো ধরনের সমস্যা বা ইউরিনারি ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এড়িয়ে চলতে হবে বা বেশ কিছু খাবার অতিরিক্ত খাদ্য তালিকায় অ্যাড করতে হবে। সবার প্রথমে যদি বলতে হয় যাদের ঘন ঘন বা ইউরিন ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয় তাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি পান করার বিষয়ে তাদেরকে সতর্কতা মেনে চলতে হবে, কেননা দেখা যায় অনেকেই খুব অল্প পরিমাণে পানি পান করেন। এই অল্প পরিমাণে পানি পান করার কারণে তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা দেখা দিয়ে থাকে। নিয়মিত 10 থেকে 12 গ্লাস পানি শুধু পান করলে হবে না, পাশাপাশি বিভিন্ন ফলের জুস, ডাবের পানি, তরল বিভিন্ন খাবার, সুপি খাবার বা বিভিন্ন সবজি দিয়ে, চিকেন দিয়ে, ডিম দিয়ে তৈরি করা স্যুপ জাতীয় খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে যে আপনার দেহের পানির রিকোয়ারমেন্ট অনেকাংশে পূরণ করতে সেটি সাহায্য করে থাকে। এর পরবর্তীতে যদি বলতে হয় বিভিন্ন ধরনের ইনফেকশন কমানোর জন্য আমরা ন্যাচারাল রেমেডিস হিসাবে অ্যান্টি ইনফ্লামেটরি খাবারগুলোর কথা বলে থাকি। তার মধ্যে ধরেন দারুচিনি হতে পারে, জিরা হতে পারে বা আদা হতে পারে। এই জাতীয় খাবারগুলো আপনি কিন্তু পানি দিয়ে ফুটিয়েও গ্রহণ করতে পারেন, তাহলে ইনফেকশনের যে জটিলতাগুলো আছে সেগুলো কিছুটা কমাতে সাহায্য করবে। কুসুম গরম পানি মাঝে মাঝে পান করতে পারেন। প্রচুর পরিমাণে ফলমূল শাকসবজি গ্রহণ করার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে রিফাইন কার্বোহাইড্রেট যেগুলো আছে বা যেই খাবারগুলোর কথা আমরা বলে থাকি যে সাদা আটা থেকে তৈরি করা খাবার, এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। যেমন সেটি পাউরুটি হতে পারে, সেটি পাস্তা হতে পারে বা বাইরে থেকে কিনে নিয়ে আসা বিভিন্ন ধরনের বার্গার, স্যান্ডউইচ বা এই জাতীয় খাবার যেগুলো আছে এগুলোও কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। টেস্টিং সল্ট, ক্যাচআপ এই জাতীয় জিনিসগুলো এড়িয়ে চলতে হবে, কেননা এগুলো কিন্তু দেখা যায় যে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা বাড়িয়ে দিতে পারে। লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, দুম্বার মাংস এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, কেননা অতিরিক্ত লাল মাংস গ্রহণ করার ফলে এই জটিলতাগুলো বেড়ে যেতে পারে। আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা আমরা সবসময় বলে থাকি অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে, কেননা অতিরিক্ত মশলাদার খাবারও এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। কম মশলা জাতীয় পাতলা তরল লিকুইড যে খাবারগুলো আছে সেগুলো তো গ্রহণ করবেন, তরকারিগুলো ভুনে নেওয়ার পরিবর্তে চেষ্টা করতে হবে সেগুলো পাতলা ঝোল করে তৈরি করে গ্রহণ করার জন্য। এরপরে যদি অন্যান্য খাবারগুলোর কথা বলতে হয় যে আপনি আপনার খাবারের যে তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি এটির একটি গুড রেশিও তৈরি করে গ্রহণ করার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে সেটি কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সাহায্য করবে। আর যাদের ফ্রিকুয়েন্টলি বা বারে বারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয় তারা অবশ্যই ডাক্তারের অবজারভেশনে থাকবেন, তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিন্তু প্রকট আকার ধারণ করবে না। আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে প্যাথোলজিক্যাল রিপোর্ট হয়তো তৈরি হয়ে গেল, তার পরবর্তী সময়ে কি আরও কোনো ভুল হতে পারে কিনা? আমরা যখন রং এন্ট্রি এবং রং ডিসপাচ, সেটা হতে পারে আমি যে রুগীর স্যাম্পল নিলাম, নমুনা নিলাম, কিন্তু রিপোর্ট তৈরির সময় আরেকজনের নামে রিপোর্ট চলে গেল, সেটা একটি হতে পারে। আরেকটি ব্যাপার আমি এখানে অবশ্যই আমি দৃষ্টিপাত করব যে একটি রিপোর্ট আমি পেলাম, মনে করেন যে একটি পেশেন্ট সে হৃদরোগে আক্রান্ত, তার মায়োকার্ডিয়াল ইনফার্কশনের পেশেন্ট, তার নমুনা আমাদের কাছে পাঠানো হলো। আমরা বলি ট্রপোনিন আই, যেটা ইমার্জেন্সি একটা টেস্ট।
আমি রিপোর্টটা পেলাম, আমি রিপোর্টটা কনফার্ম করলাম এবং রিপোর্টটা পজিটিভ পেলাম, সেই ক্ষেত্রে অবশ্যই সাথে সাথে ডাক্তারকে জানাতে হবে জি যে এমন একটি রিপোর্ট আমরা পেয়েছি এবং দ্যাট ইজ পজিটিভ ফর দিস পেশেন্ট। এই ক্ষেত্রে আমরা মনে করি প্যাথোলজিস্ট শুড কমিউনিকেট উইথ ক্লিনিশিয়ানের সাথে বা ডাক্তারের সাথে তার যত কমিউনিকেশন হবে রোগীর জন্য ততই সেফ হবে। অর্থাৎ এই ধরনের টেস্টের ক্ষেত্রে ল্যাবরেটরিতে যিনি কাজ করছেন ডিরেক্টলি ক্লিনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করবেন। ক্লিনিশিয়ান বা যে হাসপাতাল কর্তৃপক্ষ আছে তাদেরকে এই মেসেজটা কনভে করবেন যেন রেজাল্টটা উনি রোগীর জন্য প্রপার ম্যানেজমেন্ট উনি শুরু করেন, বিকজ এখানে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা বলি গোল্ডেন আওয়ার। যেহেতু এটার সাথে হার্ট অ্যাটাকের একটা ডিরেক্ট রিলেশন জি, রয়েছে। জি, সেটাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আমার মনে হয় আসলে প্যাথোলজিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা আসলে কম বেশি জানি, বাট এতটা ডিটেলস হয়তো কখনো জানা হয়নি। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারলাম যে প্যাথোলজিক্যাল রিপোর্টগুলো কতটা গুরুত্বপূর্ণ একজন রোগীর ট্রিটমেন্টের ক্ষেত্রে, ভালো হওয়ার ক্ষেত্রে। আবার ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ, এনটিভির দর্শকদেরও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। QR মিন কুইক রেসপন্স অ্যান্ড 678 এই কোডটা হচ্ছে SOS কোড, মানে যখনই কোনো ইমার্জেন্সি হচ্ছে, যখন আপনি কারোর সঙ্গে কোনো ইমার্জেন্সি কন্ট্যাক্ট করতে চাচ্ছেন তখন এই কোডটা ইউজ করা হয়। সেই কনসেপ্ট থেকেই হচ্ছে QR 678। আমাদের বডিতে যখন কোথাও কোনো ইমার্জেন্সি হয় তখন কিন্তু সেখানে কার্যক্ষমতা কমে আসে, তখন আমাদের ইমার্জেন্সি সার্ভিস লাগে, হেল্প লাগে বডিকে সেটা রিজেনারেট করতে। তো সেইখান থেকে এই QR 678-এর আবিষ্কার হয়েছে। দেখা গিয়েছিল যে অনেক ক্যান্সার পেশেন্ট, যেমন বিশেষ করে রেটিনোব্লাস্টোমা, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে যখন কেমোথেরাপি দেওয়া হয় তখন তাদের চুলটা অনেক বেশি পড়ে যায় এবং রিগ্রোথটা কম হয়। সেই কনসেপ্ট থেকেই এটা একটি তৈরি করা হয় বিজ্ঞানীদের রিসার্চ থেকে। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, রিসার্চ থেকে তৈরি করা হয়েছে, ইন্ডিয়ান বিজ্ঞানীরা তৈরি করেছেন, বাট এটা FDA অ্যাপ্রুভড। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।